6 জুন 2021 ঢাকার আশুলিয়ার এনায়েতপুর এলাকা। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎহীন সমগ্র এলাকা। মুহুর্মুহু বজ্রপাতে কেঁপে উঠছে বাড়িঘর। সারা সন্ধ্যা চায়ের আড্ডায় মুখর থাকা দোকানগুলোতেও শাটার টানা। অন্ধকারাচ্ছন্ন এলাকায় রাস্তায় নেই কোনো জনমানব। তবে এসবের মাঝেই হঠাৎ বজ্রপাতের ঝলকানিতে একটি দৃশ্য ফুটে উঠে আবার মিলিয়ে যাচ্ছে। কর্দমাক্ত সড়ক ধরে এগিয়ে যাচ্ছেন একজন নারী। তার দুই হাতে উঁচু করে ধরা একটি চটের বস্তা। দেখেই বোঝা যাচ্ছে বস্তাটি বেশ ভারী। কি আছে এই বস্তায়? সবার অন্তরালে কি বয়ে চলছেন ওই নারী? আসলেই কি নারী নাকি পুরুষ, নাকি একই সঙ্গে নারী ও পুরুষ? অনেক প্রশ্ন, রহস্য অনেক। তবে সকল রহস্যের কিনারা এসে যেখানে মিলে গল্পটা বদলে যায় সেখানেই। আর তারপর উন্মোচিত হয় আরো বড়, আরো গভীর এক রহস্যের পথ। আজ আপনাকে শোনাতে যাচ্ছি দেশের অন্যতম জটিল কেস আশুলিয়ার শাওন হত্যা কাহিনী। যে ঘটনা শুধুমাত্র একটি হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়ে শেষ পর্যন্ত একটি গভীর সমস্যার দিকে ইঙ্গিত করে। শুরু করছি আমাদের আজকের ভিডিও আশুলিয়ার অসুর। জুন 2021 সারা রাতের টানা বৃষ্টির পর দেখা মিলল সূর্যের। আশুলিয়া থানার এনায়েতপুর গ্রামের কৃষকেরা ভোর হতেই ছুটে যান নিজেদের চাষের জমিতে। উদ্দেশ্য টানা বৃষ্টিতে ফসল ঠিক আছে কিনা। কিন্তু ঠিক তখনই একটি সবজির ক্ষেত থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়। কাছে গিয়ে যান কয়েকজন কৃষক। ক্ষেতের মাঝেই পড়ে থাকা বস্তাটি দেখেই উপস্থিত কৃষকদের অনুমান করতে বাকি থাকে না এটি একটি বস্তাবন্দি মৃতদেহ। আশুলিয়া থানার পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহটি। বস্তাবন্দি পচা গলা লাশটি যখন উদ্ধার করা হয় তখন পরিচয় জানা যায়নি, কেননা উদ্ধারের দিনই ছিল প্রায় এক সপ্তাহের পুরনো। ইতোমধ্যেই পচতে শুরু করেছে দেহ। পরবর্তীতে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয় মৃতদেহটি। তবে মরদেহটির ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ। এ ঘটনায় আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। পরবর্তীতে একই বছরের 6 অগস্ট মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআই বা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ঢাকা জেলার কার্যালয়কে। শুরু হয় পিবিআই এর তদন্ত। শুরুতেই গোয়েন্দারা উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয় মরদেহটির পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেন। কিন্তু ছবি দেখালেও এলাকার কেউই শনাক্ত করতে পারেননি মরদেহটিকে, কেননা যে সময় ছবি তোলা হয়েছিল ততদিনে লাশের চেহারাও অনেকটা বিকৃত হয়ে গেছে। পরবর্তীতে প্রায় 6 মাস পর ডিএনএ প্রোফাইল বিশ্লেষণের মাধ্যমে নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টে উত্তোলনকৃত একটি সিম কার্ডের সন্ধান পায় পিবিআই। ওই সিমের তথ্যাদির সূত্র ধরে বরগুনার একটি পরিবারের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় নিহত ব্যক্তির। লাশের ছবি দেখে ওই পরিবারটিও শনাক্ত করতে পারেননি মৃতদেহটিকে। তবে পরিবারটির কর্তা শাহ আলম হাওলাদার জানান তার এক ছেলে ঢাকায় থাকেন, কিন্তু কোন এলাকায় থাকে তা তিনি জানেন না। দীর্ঘদিন সেই ছেলের সাথে যোগাযোগও নেই পরিবারটির। এ সময় তদন্তকারী কর্মকর্তারা শাহ আলম হাওলাদারকে অনুরোধ করেন ঢাকায় এসে তার ডিএনএ নমুনা পরীক্ষা করানোর জন্য। আর অবধারিতভাবে বরগুনার শাহ আলম হাওলাদারের সাথে ম্যাচ করে অজ্ঞাত পরিচয় মরদেহটির ডিএনএ। নিশ্চিত হওয়া যায় এটি শাহ আলম হাওলাদারের অবাধ্য পুত্রের মরদেহ, যার নাম রাকিব হাসান শাওন। শাওনের পরিবারের সবাই একসময় থাকতেন আশুলিয়ায়। সেখানে মুরগির খামার ছিল তাদের। খামারের লোকসান হওয়ায় 2022 সালের দিকে বাবা মা গ্রামে চলে যায়। তবে শাওন থেকে যায় আশুলিয়াতেই। মাদকাসক্ত শাওনের সাথে একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের। প্রায় কয়েক মাস থেকে আশুলিয়ার এনায়েতপুরে 2 কক্ষের একটি বাসায় ভাড়া থাকতেন শাওন। সঙ্গে থাকতেন তার স্ত্রী পরিচয় দানকারী চম্পা।
কিন্তু শাওনের মরদেহ উদ্ধারের পর থেকেই খোঁজ নেই চম্পার। যে বাসায় ভাড়া থাকতেন তারা, সেখানকার প্রতিবেশীরাও জানান যে দিনটিতে শাওনের মরদেহ উদ্ধার করা হয় সেদিন সকালেই বাবার অসুস্থতার কথা জানিয়ে গ্রামের বাড়ি চলে যায় চম্পা। কিন্তু যেহেতু শাওনের লাশটি তখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি, তাই চম্পার চলে যাওয়াটাকেও কেউই গুরুত্বের সঙ্গে নেয়নি। তাছাড়া মাদকাসক্ত শাওনের সাথে সেভাবে কারোই মেলামেশা না থাকায় তার হারিয়ে যাওয়াটাও কেউই আলাদাভাবে লক্ষ্য করেনি। দীর্ঘ 6 মাসের বেশি সময় ঝুলে থাকা ক্লুলেস হত্যা মামলাটির অবশেষে একটি ক্লু পায় গোয়েন্দারা। শুরু হয় নতুন উদ্যমে তদন্ত। এবার শুধু চম্পাকে খুঁজে পেলেই হয়। অক্টোবর 2021 জামালপুর সদরে চম্পার গ্রামের বাড়ির খোঁজ পায় গোয়েন্দারা। অপেক্ষা আর অল্প কিছুক্ষণের। চম্পাকে গ্রেফতার করলেই খুলবে এই রহস্যের জট। কিন্তু কে জানত সেখানে আরও বড় রহস্য লুকিয়ে আছে গোয়েন্দাদের জন্য। হত্যার শিকার শাওনের স্ত্রী চম্পার গ্রামের বাড়ি গিয়ে একটি অদ্ভুত তথ্য জানতে পারে গোয়েন্দারা। চম্পার প্রকৃত নাম নওশাদ। চম্পা নারী নয়, বরং জন্মগতভাবে একজন পুরুষ। বিবাহিত নওশাদ ওরফে চম্পা নিজেই 12 বছরের একটি ছেলের বাবা। কিন্তু আশুলিয়ার শাওনের স্ত্রী চম্পা কিভাবে জামালপুরে একটি 12 বছরের ছেলের বাবা নওশাদ হয়? জানা যায় জন্মগতভাবে নওশাদ একজন পুরুষ। প্রায় 2 দশকেরও বেশি সময় আগে বিয়ে করে নওশাদ। পরবর্তীতে বিয়ের প্রায় 10 বছর পর স্ত্রী মারা যায় নওশাদের। স্ত্রীর মৃত্যুর পর সে কর্মবিমুখ হয়ে বেকার জীবনযাপন শুরু করে এবং হতাশ হয়ে পড়ে। স্ত্রী মারা যাওয়ার কিছুদিন পর তার সঙ্গে পরিচয় হয় দেলু হিজড়ার। দেলু হিজড়া নওশাদকে হিজড়া হওয়ার প্রস্তাব দেয় এবং বলে হিজড়া হলে সে অনেক টাকা ইনকাম করতে পারবে। দেলু হিজড়ার কথায় প্রলুব্ধ হয়ে নওশাদ যোগ দেয় হিজড়াদের দলে। এর 1.5 বছর পর দেলু হিজড়ার কথা মতো খুলনার লোহাপাড়ার এক ডাক্তারের মাধ্যমে অপারেশন করে একজন পরিপূর্ণ পুরুষ থেকে মেয়ে হিজড়ায় রূপান্তরিত হয় নওশাদ। নিজের নাম পাল্টে রাখে চম্পা। অপরাধ জগতের এই অদ্ভুত চরিত্র চম্পা হিজড়াকে গ্রেফতার করতে দেশের বিভিন্ন হিজড়া পল্লীতে ধারাবাহিক অভিযান চালায় পুলিশের একাধিক টিম। কিন্তু কোথাওই খোঁজ নেই চম্পার। 17 অক্টোবর 2023 পুলিশের নিয়োজিত তৃতীয় লিঙ্গের সোর্সরা একটি তথ্য জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জের হিজড়া পল্লীতে এসেছে এক নতুন হিজড়া। তার আচার আচরণ কিছুটা সন্দেহজনক। তবে চম্পা হিজড়া নয়, নিজেকে সে পরিচয় দেয় স্বপ্না হিজড়া নামে। এরপর খুব দ্রুতই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার হিজড়া পল্লীতে অভিযান চালিয়ে রাত 8টার দিকে গ্রেফতার করা হয় স্বপ্না হিজড়াকে। এবং পুলিশের দীর্ঘদিনের সোর্স কোনো ভুল তথ্য দেয়নি। এই হিজড়াই আত্মগোপনে থাকা নওশাদ ওরফে চম্পা হিজড়া। খুনের 2 বছর পর বহু নাটকীয়তা শেষে অবশেষে ধরা পড়ে অন্তরালের খুনি। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আসামি নওশাদ ওরফে চম্পা ওরফে স্বপ্না হিজড়াকে সোপর্দ করা হয় আদালতে। পরে 164 ধারায় জবানবন্দিতে সে স্বীকার করে তার কথা। সেখানেই প্রকাশ পায় হত্যাকাণ্ডের বর্ণনা। নওশাদ থেকে চম্পায় রূপান্তরিত হবার পর ঢাকার আশুলিয়ার এনায়েতপুরে গিয়ে বসবাস শুরু করে চম্পা। সেখানে বসবাসকালে ভিকটিম রাকিব হাসান শাওনের সঙ্গে পরিচয় হয় চম্পার। 35 বছর বয়সী শাওন ছিল অবিবাহিত। এরপর চম্পা এবং শাওনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা একসঙ্গে ভাড়া বাসায় বসবাস শুরু করে। এ সময় মাদকাসক্ত শাওনের সকল খরচ বহন করত চম্পা। 2021 সালের 1 জুন শাওন ইয়াবা কেনার জন্য 1000 টাকা চায় চম্পার কাছে। টাকা দিতে রাজি না হওয়ায় শাওন তাকে চড়-থাপ্পড় মারে। মারধরের পর মোবাইল ফোন ঘরে রেখে শাওন ফার্মেসিতে যায় ঘুমের ওষুধ কিনতে। এ সময় তার ফোনে কল করে মোহাম্মদপুরের রিফা হিজড়া।
কল ধরে চম্পা। কথোপকথনের এক পর্যায়ে চম্পা জানতে পারে মোহাম্মদপুরের রিফা হিজড়ার সঙ্গেও সম্পর্ক রয়েছে শাওনের। এটি জানার পর শাওনের উপর ক্ষুব্ধ হয় সে। শাওন বাসায় ফিরলে তার কাছে রিফা হিজড়া সম্পর্কে জানতে চায় চম্পা। কোনো জবাব না দিয়ে তাকে গালাগাল এবং মারধর শুরু করে শাওন। চম্পাও পাল্টা আঘাত করে। রূপান্তরিত নারী হলেও চম্পা মূলত পুরুষ, আর তাই সে পুরুষের মতোই বলবান। এক পর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শাওনকে হত্যা করে চম্পা। এরপর মরদেহটি তার শোবার কক্ষেই লুকিয়ে রাখে। এভাবে চলে যায় 5 দিন। সবচাইতে অবাক করা বিষয়, এই 5টি রাত মরদেহের সঙ্গে একই রুমে বসবাস করেছে চম্পা, যাতে কেউ কিছু বুঝতে না পারে। সেজন্য দিনের বেলায় কাজকর্ম শেষ করে বাসায় ফিরে রাত যাপন করত ওই মরদেহের সাথেই। এভাবে একসময় ধীরে ধীরে যখন দুর্গন্ধ ছড়াতে শুরু করে, তখন মরদেহটি অন্যত্র সরানোর সুযোগ খুঁজতে থাকে চম্পা। 6 দিনের মাথায় আশুলিয়ার আকাশে নামে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির কারণে সন্ধ্যার পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় এলাকাটি। এই সুযোগে চম্পা শাওনের মরদেহটি বস্তায় ভরে রাতের অন্ধকারে পাশের সবজি খেতে ফেলে আসে। পরে চম্পা তার স্বাভাবিক কাজকর্ম করতে থাকে। 8 জুন সকালে যখন স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে এবং পুলিশ ঘটনাস্থলে আসে, তার পরপরই বাবার অসুস্থতার কথা বাড়িওয়ালাকে জানিয়ে গা ঢাকা দেয় চম্পা। প্রথমে লিঙ্গ পরিবর্তন, পরে প্রেম, আর সবশেষ নওশাদ ওরফে স্বপ্না হিজড়া খুন করেন প্রেমিক রাকিবকে। আসামি চম্পা তো আটক হলো, রহস্যের জট খুলল শাওন হত্যাকাণ্ডের। কিন্তু চম্পার জবানবন্দিতে সামনে আসে একটি বড় চক্রের কথা। আসামি চম্পার দেয়া তথ্যের সূত্রে জানা যায়, যশোরের এক গ্রাম্য ডাক্তারের মাধ্যমে দেলু হিজড়া নওশাদকে চম্পা হিজড়ায় রূপান্তর করে। ওই ডাক্তার মূলত পুরুষদের হিজড়ায় রূপান্তর করার কাজটি করে থাকেন অতি সংগোপনে। আর এমন আরও অনেককেই হিজড়া বানিয়েছেন তিনি। লিঙ্গ পরিবর্তন করতে তাকে দিতে হয় 10,000 টাকা অগ্রিম। আর পুরো চিকিৎসা শেষে ওই ডাক্তার নেন 1 লক্ষ টাকা। আর এই পুরো চক্রটি নিয়ন্ত্রিত হয় ভারত থেকে। এই মামলার সূত্র ধরে 2023 সালের নভেম্বরে খুলনা থেকে গ্রেফতার করা হয় কথিত ডাক্তার মোহাম্মদ হাদিউজ্জামানকে। গত 15 বছরে এই ডাক্তার প্রায় 1000-এরও বেশি পুরুষকে হিজড়ায় রূপান্তরিত করেছেন। ঢাকার নিকেতনে, আফতাবনগরে এবং খুলনায় কেবলমাত্র রূপান্তরের এই কাজটি করার জন্য একাধিক অপারেশন থিয়েটার ছিল ডাক্তার হাদিউজ্জামানের। এছাড়াও চম্পা হিজড়ার এই মামলার সূত্রে আটকে ওঠার মতো তথ্য সামনে আসে। সমাজে হিজড়া হিসেবে আমরা যাদেরকে চিনি, তাদের 90 থেকে 95% ভুয়া। এদের মধ্যে 3টি ধরন রয়েছে। একটি হচ্ছে হরমোন ইনজেকশন এবং অন্যান্য ঔষধ দিয়ে পুরুষ থেকে নারী স্বভাবে রূপান্তর করা। আরেকটি ধরনের ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে পুরুষের গোপনাঙ্গ বাদ দেয়া এবং নারী সুলভ শারীরিক গঠন তৈরি করা হয়। আরও কিছু ক্ষেত্রে অপারেশন এবং ঔষধ ও ইনজেকশন 2 পদ্ধতি ব্যবহার করা হয়। এর বাইরে থাকা 5 থেকে 10% হিজড়া মূলত জন্মগতভাবে হিজড়া বা প্রকৃত হিজড়া। এই রূপান্তরের হিবিকের কারণ হল হিজড়া হিসেবে চাঁদাবাজি এবং অন্যান্য অবৈধ উপায়ে অর্থ উপার্জন করা। দিনে 600 টাকায় চুক্তি, এতেই বদলে ফেলেন নিজের লিঙ্গ পরিচয়। ঢাকার রাস্তায় যত হিজড়া টাকা তুলে বেড়ায় তার 90% নকল। রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট থেকে শুরু করে যেখানে সেখানে টাকার জন্য মানুষকে নাজেহাল করছে তারা। পুরুষ হয়েও হিজড়া সেজে করেন চাঁদাবাজি। কথিত ডাক্তার হাদিউজ্জামানের জবানবন্দির সূত্র ধরে একটি বড় চক্রের সন্ধান পায় গোয়েন্দারা। এই চক্রটিকে গ্রেফতারে গোয়েন্দারা এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। আরও অনেক রহস্য উন্মোচনের অপেক্ষায়। হয়তো শীঘ্রই ধরা পড়বে এই চক্র। আর অদূর ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব আইনশৃঙ্খলা বাহিনীর সেই সফলতার গল্প নিয়ে।
পরিশেষে এই কেসের সমাপ্তি হিসেবে বলা যায় চম্পা হিজরা আটকের পর থেকে তার বিচারিক প্রক্রিয়ার আপডেট নিয়ে আমরা কোনো সংবাদ সূত্র খুঁজে পাইনি। কাজেই এই মামলাটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে সেটি জানা যায়নি। তবে ধারণা করছি দেশের কোনো এক কারাগারে বন্দী রয়েছে চম্পা হিজরা এবং ডাক্তার হাদিউজ্জামান, কিংবা কে জানে আইনের ফাঁকফোকর গোলে হয়তো এতদিনে তারা বেরিয়ে আবারও শুরু করেছে সেই রূপান্তরের কর্মযজ্ঞ। এই কেসটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি সমাজের এক অন্ধকারাচ্ছন্ন দিকের প্রতিচ্ছবি, যেটি আমাদের সকলের দৃষ্টির আড়ালে ঘটে চলেছে প্রতিনিয়ত। প্রিয় দর্শক, ভিডিওটির উপস্থাপনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাবেন আপনার ভালো লাগা। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। বাংলাদেশে আমরাই একমাত্র যারা দেশের এবং বিদেশের আলোচিত ঘটনাগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননোন ফ্যাক্ট বিডি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো ভিডিওতে।